ছড়িয়ে পড়তো। এই জন্য এটা বলা হতো 2 স্তর বিশিষ্ট কোঅপারেটিভ সিস্টেম। প্রথম স্তর হচ্ছে থানা লেভেলে কোঅপারেটিভ সিস্টেম, যেটাকে বলা হতো প্রাইমারি কোঅপারেটিভ সোসাইটিস, থানা লেভেলে। তারপর প্রত্যেকটি সমিতির একজন করে প্রতিনিধি নিয়ে মানে এটাকে গ্রাম লেভেলে প্রাইমারি, হ্যাঁ, তারপর গ্রাম লেভেলের প্রত্যেকের একজন করে মেম্বার যখন থানায় গিয়ে একটা বৃহত্তর কোঅপারেটিভ তৈরি হতো, এটাকে বলা হতো সেন্ট্রাল কোঅপারেটিভ সোসাইটি, TCCA। এই ছিল 2 স্তর বিশিষ্ট কোঅপারেটিভ সোসাইটি। এটার 3 ধরনের প্রাইমারি কোঅপারেটিভ আমরা তখন দেখতে পাই, আক্তার হামিদ যা তৈরি করেছিলেন। একটা হচ্ছে কৃষক সমবায় সমিতি, আর হচ্ছে মহিলা সমবায় সমিতি, আর হচ্ছে বিত্তহীন মহিলা সমবায় সমিতি, KSS, MSS, BMSS। এই 3 ধরনের প্রাইমারি কোঅপারেটিভ গ্রামে গ্রামে তৈরি করা হয়, যার ভিত্তিতে উপজেলা বা থানা লেভেলে UCCA বা উপজেলা সেন্ট্রাল কোঅপারেটিভ অ্যাসোসিয়েশন বা থানা সেন্ট্রাল কোঅপারেটিভ অ্যাসোসিয়েশন তৈরি করা হয়। এই হচ্ছে 2 স্তর বিশিষ্ট সমবায় সমিতি। একটা হচ্ছে প্রাইমারি, আর হচ্ছে থানা লেভেলে তাদের ফেডারেশন। এটা তো এটা কিভাবে এটা কাজ করতো, রিপ্রেজেন্টেটিভস অফ প্রাইমারি কোঅপারেটিভস অর KSS। এই যে প্রত্যেকটি প্রাইমারি কোঅপারেটিভের যিনি রিপ্রেজেন্টেটিভ তাকে বলা হতো মডেল ফার্মার। মডেল ফার্মার অ্যাপ্রোচ নামটা এইভাবে এসেছে। তাকে বলা হতো মডেল ফার্মার, যাকে ওই কোঅপারেটিভ থেকে মনোনয়ন দেওয়া হতো গ্রাম পর্যায়ে। হি কামস টু উপজেলা অফিস or ফেডারেশন টু টেক ট্রেনিং অন ইমপ্রুভ টেকনোলজি or এক্সটেনশন মেসেজ। তিনি তার প্রাইমারি কোঅপারেটিভ গ্রাম থেকে থানাতে এসে ট্রেনিং সেন্টারে ট্রেনিং নিতেন। তারপর তিনি কি করতেন, আফটার গোয়িং ব্যাক টু ভিলেজ, দি মডেল ফার্মার্স ট্রান্সমিট মেসেজ অ্যান্ড নলেজ টু আদার ফার্মার্স অর লোকাল সোসাইটি। এই যে মডেল ফার্মাররা তথ্যের বাহন হিসাবে কাজ করে, এই জন্য এই অ্যাপ্রোচের নাম হয়ে যায় মডেল ফার্মার অ্যাপ্রোচ বা দ্বিস্তর বিশিষ্ট মডেল ফার্মার অ্যাপ্রোচ বা 2 টায়ার্ড মডেল ফার্মার অ্যাপ্রোচ। এই নামটি এই জন্য হয়ে যায়। এই অ্যাপ্রোচটা কারা আসলে ফলো করে আমরা বলেছি, এটা কিন্তু এতই বিখ্যাত একটা অ্যাপ্রোচ ছিল সারা পৃথিবীতে। পরবর্তীতে কুমিল্লা মডেল নামে, যেহেতু কুমিল্লাতে এই কাজটি শুরু হয়েছে এই জন্য এটার নাম ছিল কুমিল্লা মডেল। কুমিল্লা মডেল নামে সারা পৃথিবীতে এই অ্যাপ্রোচটি কিন্তু ছড়িয়ে পড়ে। ইভেন 1960 এবং তখনকার দেশে পৃথিবীর অনেক দেশে এই ধরনের মডেলে কিন্তু কাজ করা শুরু করা হয়। আমার একেবারে স্পষ্ট মনে আছে 1997 সালে আমি যখন ডক্টরাল ডিগ্রি কাজ করার জন্য জার্মানিতে যাই, তখন আমি যখন বিভিন্ন ইন্টারন্যাশনাল কনফারেন্সগুলিতে জার্মানির বিভিন্ন শহরগুলিতে যেতাম, তখন অনেক প্রফেসররা ওই দেশের প্রফেসররা আমাকে 2টি বিষয়ে প্রশ্ন করতো, খুব ইন্টারেস্টিং। 1997, 98, 99, 2000 এই 4 বছরে আমি যখন ছিলাম ওখান, আমাকে ইউরোপের বিভিন্ন দেশের প্রফেসররা 2টি বিষয় সম্পর্কে প্রশ্ন করতো। একটি হচ্ছে হাউ অ্যাবাউট ইউর কুমিল্লা মডেল, হ্যাঁ, কুমিল্লা মডেল কেমন চলছে তোমাদের দেশে, হ্যাঁ, উই ওয়ান্ট টু লার্ন অ্যাবাউট ইট, ক্যান ইউ গিভ এ লেকচার অন কুমিল্লা মডেল। আমাকে এরকম বলতো যে তুমি কি কুমিল্লা মডেলের উপর কিছু কথা বলবা, আমরা উই ওয়ান্ট টু লার্ন মোর, এরকম। তা আমি এরকম বলতাম কোথাও কোথাও কুমিল্লা মডেল সম্পর্কে, কোথাও কোথাও লেকচার দিয়েছি। আরেকটি বিশেষ আমি জানতে ছিলাম, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দি ওয়ার্ক অফ প্রফেসর ইউনুস। প্রফেসর ইউনুস সম্পর্কে সবার খুব প্রচন্ড আগ্রহ ছিল। উনি কি করছেন, কি ধরনের কাজ করছেন, কিভাবে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে যারা ঋণ পাওয়ার উপযুক্ত না বা যাদেরকে কেউ ঋণ দিবে না তাদের কাছে ঋণ পৌঁছে দিচ্ছেন, এই যে বিষয়টা, এটা কিন্তু সবাইকে খুব দৃষ্টি আকর্ষণ করতো। এই 2টি বিষয়, কুমিল্লা মডেল এবং ডক্টর ইউনুস, হ্যাঁ, এই 2টি সম্পর্কে আমরা অনেক শুনেছি যখন আমরা বাইরে ছিলাম। তো ওয়ার্ল্ড ওয়াইড এটা অ্যাপ্রিসিয়েটেড একটা অ্যাপ্রোচ। আমাদের দেশে বিআরডিবি এটিকে ইউজ করে, একটু রূপান্তর করে ফেলেছে বিআরডিবি, এটি স্টিল নাও বিআরডিবি এটিকে ইউজ করে। বিআরডিবি ছাড়া আমাদের বার্ড এবং আরডিএ, যে পল্লী উন্নয়ন সংস্থার যে অর্গানাইজেশনগুলি রয়েছে, বার্ড এবং আরডিএ, যে বগুড়া আরডিএ, তারা এটিকে এই মডেলটিকে আমাদের দেশে ইউজ করে। এই হচ্ছে কুমিল্লা মডেল নিয়ে কথাবার্তা। অ্যাডভান্টেজ এবং লিমিটেশন অফ মডেল ফার্মার অ্যাপ্রোচ বা কুমিল্লা অ্যাপ্রোচ, এটা তোমরা একটু চিন্তা ভাবনা করো এবং এটা সম্পর্কে একটু বের করার চেষ্টা করো। আমরা 4 নম্বর
এই গ্রুপ অ্যাপ্রোচ আমরা আসলে বড় অ্যাপ্রোচ না, সংক্ষেপে আমরা বলবো আমাদের দেশে এনজিওদের কাজের যে অ্যাপ্রোচ এটা হচ্ছে গ্রুপ অ্যাপ্রোচ। মূলত এনজিওরা কিভাবে কাজ করে, গ্রামে মানুষদেরকে সংগঠিত করে, তাদেরকে গ্রুপ তৈরি করে এবং তাদের মধ্যে কিছু আহ, আহ, সেই গ্রুপের মধ্যে তাদের প্রতিনিধিরা এসে টেকনোলজিক্যাল ইনফরমেশন নিয়ে যায়। তো এই অ্যাপ্রোচটি আমাদের দেশের যে মেইন স্ট্রিম এক্সটেনশন যে অর্গানাইজেশনগুলি রয়েছে, ডিএই, ডিএলএস, ডিওএফ, তারাও আংশিকভাবে কিন্তু ফলো করে থাকে। কাজে এটা কিন্তু, এবং এটা একটা পার্ট। এখন কিন্তু আমাদের দেশে যে ডিএই কমন ইন্টারেস্ট গ্রুপ বা সিআইজি তৈরি করছে, এটা গ্রুপ অ্যাপ্রোচ থেকে এসেছে এটা। তো গ্রুপ অ্যাপ্রোচটা কিভাবে কাজ করে দেখো, ফার্মারদের বা মানে মহিলাদের বা বিভিন্ন গ্রুপে, আমি ফার্মারদের নিয়ে কথা বলবো, তাদেরকে ছোট ছোট গ্রুপ তৈরি করা হয় গ্রাম পর্যায়ে। হুম, নানা রকম গ্রুপ হতে পারে, ইয়ুথ হতে পারে, উইমেন হতে পারে, হাউসহোল্ড হতে পারে, ভালনারেবল হাউসহোল্ড হতে পারে, বেস্ট ক্রপ প্র্যাকটিস, শেয়ার ক্রপার্স ইত্যাদি বিষয় হতে পারে। হ্যাঁ, যেমন আমাদের দেশে সিআইজি রয়েছে, কমন ইন্টারেস্ট গ্রুপ। হুম, এই কমন ইন্টারেস্ট গ্রুপ গভর্নমেন্টের একটা প্রজেক্ট রয়েছে, ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্ট। এই প্রজেক্টের আন্ডারে বিভিন্ন বা বিভিন্ন গ্রামে ধরো কৃষকদের গ্রুপ, মাছ চাষিদের গ্রুপ, তারপর পোল্ট্রি চাষিদের গ্রুপ, ডেয়ারি গ্রুপ, এরকম ছোট ছোট গ্রুপ তৈরি করা হয়েছে। হ্যাঁ, এবং এক্সটেনশনের কাজটা এই গ্রুপ বেসড করা হয়ে থাকে। এটা হচ্ছে গ্রুপ অ্যাপ্রোচ সম্পর্কে খুব প্রাথমিক কথাবার্তা। উম, কিভাবে কাজ করে এটা তোমরা দেখে নিও, আমি ডিটেল যাচ্ছি না। গ্রুপ ফরমেশন, হম, কখনো কখনো রেজিস্ট্রেশন করা হয়। গ্রুপগুলিকে প্রথমে সঞ্চয়ের অভ্যাস তৈরি করা হয়, অর্থাৎ ধরো একটি গ্রুপে 30 জন মেম্বার আছে, এক্সটেনশনের কাজটা এই গ্রুপকে কেন্দ্র করে এই গ্রামে আপর্দিত হবে। হ্যাঁ, কাজে এই গ্রুপগুলিকে একসাথে ধরে রাখার জন্য গ্রুপের যারা মেম্বার রয়েছে, তারা কিন্তু গ্রুপের মেম্বাররা তারা আহ, প্রতি মাসে একটা নির্দিষ্ট হারে ডিপোজিট করে, মেবি 100 টাকা। হুম, 100 টাকা তারা ডিপোজিট করে। হ্যাঁ, এই 100 টাকা ডিপোজিট হতে হতে তার একটা সঞ্চয় তৈরি হয়, এতে তার একটা ফান্ড তৈরি হয়। এখানে 100 টাকার বড় কথা না, এই যে সে একটা ডিপোজিট করলো, এই টাকার কারণে তার একটা বাইন্ডিং এই গ্রুপের প্রতি সবসময় থেকে যাবে। ধরে রাখাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সে রেগুলার ডিপোজিটটা গুরুত্বপূর্ণ। এবং ইউজুয়ালি এই গ্রুপকে বেস করে বিভিন্ন এক্সটেনশন কার্যক্রম করা হয়, তাদেরকে ট্রেনিং দেওয়া হয়ে থাকে। হুম, এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্টের উপর ট্রেনিং দেওয়া হয়ে থাকে, এগ্রিকালচার ক্রপ টেকনোলজির উপর ট্রেনিং দেওয়া হয়ে থাকে, ফার্মার ফিল্ড স্কুলগুলো এই গ্রুপগুলোর উপর তৈরি করা হয়ে থাকে। তারপর তাদের উপর বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্ট, তাদের নিজেদের ডেভেলপমেন্টের জন্য কেউ হয়তো মানে উন্নত ধরনের সবজি চাষ করবে, বা কেউ হয়তো নতুন টেকনোলজিকে করবে, এরকম কৃষি বেস বিভিন্ন প্রজেক্ট তারা তৈরি করে থাকে। তারপর মানে ইউজুয়ালি ক্রেডিট ডিসবার্সমেন্ট করা হয়। হুম, এই প্রজেক্টগুলিকে ডেভেলপ করার জন্য এনজিও গুলি কিভাবে, গ্রুপগুলি কিভাবে কাজ করে, হুম, ক্রেডিটকে ডিসবার্স করা হয় বা তাদেরকে ক্রেডিট দেওয়া হয়, যেটা মাইক্রো ক্রেডিট বলে থাকি আমরা, ছোট ছোট আহ, ছোট ছোট মানে ইনস্টলমেন্টে তারা ক্রেডিট গুলি দিয়ে থাকে। একই সাথে টেকনিক্যাল সাপোর্ট এন্ড লজিস্টিক সাপোর্ট তাদেরকে দেওয়া হয়ে থাকে। এবং তাদের কাজগুলো ঠিক মতো করতে পারছে কিনা, ক্রেডিটটা ঠিক মতো ইউজ করতে পারছে কিনা, সেটা মনিটরিং এন্ড সুপারভিশন করা হয়ে থাকে। সো দিস ইজ অ্যাবাউট গ্রুপ অ্যাপ্রোচ। কিভাবে গ্রুপগুলি কাজ করে, এই জিনিসগুলি কিন্তু সিআইজি তে ইন্ট্রোডিউস করার চেষ্টা করা হচ্ছে। সো আমাদের মেইনলি এনজিও গ্রুপের প্রতি কাজ করে। এখন আমরা বলেছি যে ডিএই, ডিওএফ, ডিএলএস তারা এই প্রিন্সিপাল গুলিকে ফলো করে তাদের সিআইজি গুলিকে ডেভেলপ করার চেষ্টা করছে। এবং আদার অলসো যে আরডিএ, বার্ড, বিএমডিএ। হ্যাঁ, বাংলাদেশ বিএমডি হচ্ছে, বিএমডিএ হচ্ছে বারেন্দ্র মাল্টিপারপাস ডেভেলপমেন্ট অথরিটি, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। তারা কিন্তু এই যে ফার্মারদের মধ্যে তারা ইরিগেশন গ্রুপ তৈরি করেছে। এরকম বিভিন্ন অর্গানাইজেশন গ্রুপ অ্যাপ্রোচে এক্সটেনশন কাজগুলো করে থাকে। এটা কিছু অ্যাডভান্টেজ এবং লিমিটেশন আছে। এই অ্যাডভান্টেজ গুলি আমরা যদি সংক্ষেপে বলি, তাহলে ফার্মারদের সংখ্যা বৃদ্ধি করে। হ্যাঁ, কন্ট্যাক্ট উইথ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ ফার্মার্স। যে সকল ফার্মার ইগনোরড হওয়ার সম্ভাবনা থাকে, সেই ফার্মারদেরকে এই গ্রুপের মধ্যে নিয়ে আসার সম্ভাবনা থাকে। যদি গ্রুপ না করি, দেখা যায় যে এক্সটেনশন এজেন্টরা
শুধুমাত্র যারা পরিচিত ফার্মার তাদের কাছেই যাচ্ছেন, অন্য ফার্মাররা ইগনোরড হচ্ছে। It promotes cooperation and improves of the likelihood of farmers working together. হ্যাঁ, কোঅপারেশনকে এটা এনকারেজ করে। এক্সটেনশন ওয়ার্কারদের সময়টা কমে যায়। এরকম নানা রকম তোমার অ্যাডভান্টেজ রয়েছে। একই সাথে এটার কিছু লিমিটেশনও কিন্তু আছে। লিমিটেশনগুলি তোমরা একটু চিন্তা করবা। দিস ইজ ইউর সেলফ স্টাডি। আমরা অ্যাডভান্টেজগুলি বলে দিলাম, লিমিটেশনগুলি একটু চিন্তা করবা। এবং এখানে রেফারেন্সের জন্য আমরা একটা বই দিয়েছি, ডিএই 2018, এটার 141 থেকে 148 পৃষ্ঠা। এখন আমরা সর্বশেষ যে অ্যাপ্রোচটা আসবো, এটার নাম হচ্ছে রিভাইজ এক্সটেনশন অ্যাপ্রোচ বা রিভাইজ সংশোধিত এক্সটেনশন অ্যাপ্রোচ। এটা আসলে স্পেসিফিক্যালি নিজস্ব নির্দিষ্ট কোনো অ্যাপ্রোচ না, বরং বলা যেতে পারে আমরা আগে যে অ্যাপ্রোচগুলি বলেছি সেই অ্যাপ্রোচগুলির এক ধরনের খিচুড়ি বলা যেতে পারে আর কি। সব অনেকগুলি জিনিস বিভিন্ন অ্যাপ্রোচ থেকে নেওয়া হয়েছে, নিয়ে বর্তমানে ডিএইতে যেভাবে কাজগুলি করা হচ্ছে এক্সটেনশনের কাজ, সেটাকে আমরা বলি রিভাইজ এক্সটেনশন অ্যাপ্রোচ। কাজেই আমরা বলি যে ডিএই বর্তমানে সবগুলি অ্যাপ্রোচ থেকে কিছু কিছু ভালো জিনিস নিয়ে তাদের একটা টোটাল অ্যাপ্রোচিং করছে। সেই অ্যাপ্রোচটির নাম তারা দিচ্ছে রিভাইজড এক্সটেনশন অ্যাপ্রোচ। সিন্স 1990s, 1996 স্পেসিফিক্যালি, যখন আমাদের দেশে প্রথম 1996 সালে এগ্রিকালচারাল এক্সটেনশন পলিসি ডেভেলপ হলো, তার ভিত্তিতে এই রিভাইজ এক্সটেনশন অ্যাপ্রোচ কাজ শুরু করলো। এবং এই এক্সটেনশন অ্যাপ্রোচে এখনো আমাদের দেশে সম্প্রসারণ কাজগুলি করা হচ্ছে। এই রিভাইজ এক্সটেনশন অ্যাপ্রোচের 5টি প্রিন্সিপাল রয়েছে, যেখানে সম্প্রসারণকে এটার মূল উদ্দেশ্য হচ্ছে সমস্ত কৃষক গ্রুপের কাছে উপযুক্ত উপায়ে সম্প্রসারণ কর্মসূচিকে পৌঁছিয়ে দেওয়া, এটা মূল উদ্দেশ্য। কাজেই এটার প্রথম এটার প্রিন্সিপাল হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন। হ্যাঁ, এক্সটেনশনের কার্যক্রমের যে পলিসি মেকিং, সেটা ঢাকা বেসড হবে না, রাদার ইট উইল বি উপজেলা বেসড। উপজেলাতে এক্সটেনশন কার্যক্রমের পরিকল্পনা প্রণয়ন করা হবে। কাজে সেন্ট্রাল থেকে ডিসেন্ট্রালাইজ করা হলো। টার্গেটিং, সকল ধরনের ফার্মারদেরকে টার্গেটে নিয়ে আসা হবে। শুধুমাত্র আগে এরকম টার্গেটিং ছিল না, যেই ফার্মারকে পাওয়া যেত সেই ফার্মারের সাথে কাজ করা হতো। এতে যেই সমস্যা দেখা যায় সেটি হচ্ছে যে ফার্মারকে আমরা পাইলাম রাস্তাঘাটে, তার সাথে কাজ করে, এতে দেখা যায় কিছু নির্দিষ্ট সংখ্যক ফার্মারের সঙ্গে সম্প্রসারণ কর্মীদের সম্পর্ক তৈরি হয়ে যায়, পরবর্তীতে অন্যান্য ফার্মার ইগনোরড হয়। এজন্য সকল ধরনের ফার্মারদেরকে টার্গেট করা হয়। রেসপন্সিভনেস টু ফার্মার্স নিডস, ফার্মারদের নিড বেসড সম্প্রসারণ কাজ করা হয়। তাদের নিডটাকে গুরুত্ব দিতে হবে, উপর থেকে সম্প্রসারণ কাজকে চাপিয়ে দেওয়া হবে না। ফার্মারদের কি অনুভব করছে তাদের নিডটিকে গুরুত্ব দিয়ে সম্প্রসারণ কাজ করা হয়। এবং অ্যাপ্রোপ্রিয়েট এক্সটেনশন মেথডস ইউজ করা হয়। তোমরা অনেকগুলো এক্সটেনশন মেথডের নাম শুনেছো, যেটা আমরা সেকেন্ড ডে তোমাদেরকে পড়িয়েছি। এক্সটেনশন টিচিং মেথড বা এক্সটেনশন মেথড, সেখান থেকে রেঞ্জ অফ এক্সটেনশন মেথড যেটা ফার্মারদের জন্য প্রযোজ্য সেগুলিকে সিলেক্ট করে তাদেরকে দেওয়া হয়। এবং লাস্টলি ওয়ার্কিং উইথ গ্রুপের সাথে কাজ করে। তাহলে দেখো এখানে কিন্তু সেই ওয়ার্কিং উইথ গ্রুপস, সেই মানে গ্রুপ এক্সটেনশন অ্যাপ্রোচ এখানে চলে আসে। বা অন্যান্য অন্যান্য জিনিস, ডিসেন্ট্রালাইজেশন, কুমিল্লা মডেল, ডিসেন্ট্রালাইজেশন মডেল, এগুলো এখানে চলে আসে। এটা তোমরা ডিএ এর 2018 যে ম্যানুয়ালটা রয়েছে সেটাতে ডিটেল পাবা। আমি একটু একটু করে আলোচনা করে এটা শেষ করে দিচ্ছি তোমাদেরকে। ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে একটু জানার জন্য, আমাদের ডিএ এর কয়টি ওয়ার্কিং লেভেল রয়েছে। আমাদের যে সম্প্রসারণ সংস্থা ডিএ এর 5টি লেভেল রয়েছে। এবং এই 5টি লেভেলে কিন্তু আগে সমস্ত কার্যক্রমগুলি উপরের লেভেলগুলিতে হতো, হেডকোয়ার্টার বা ডিভিশন বেসড হতো। এখন এটি থানা বেসড করা হচ্ছে। কি কি বিষয়ে, যেমন এক্সটেনশন কাজের প্ল্যানিং,
এক্সটেনশন কাজের বাজেটিং করা, এক্সটেনশন কাজকে ইমপ্লিমেন্টেশন করা, মনিটরিং এন্ড ইভালুয়েশন। এই 5টি কাজকে বেস করে ডিসেন্ট্রালাইজেশনের কার্যক্রম হাতে নেওয়া হয় এবং আমাদের এই 5টি লেভেল রয়েছে এক্সটেনশন কাজের, বা আমাদের ডিএই বা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশনের 5টি লেভেল রয়েছে। একটা ন্যাশনাল লেভেল, তারপর রিজিওনাল লেভেল আমাদের, তারপর হচ্ছে জোনাল লেভেল, তারপর হচ্ছে ইউনিট লেভেল বা উপজেলা এন্ড থানা, যেটাকে আমরা বলে থাকি ব্লক লেভেল। আচ্ছা, উপজেলা এবং থানা কেন রাখলাম? এটা একটা কারণ আছে, কারণ এখন কিন্তু থানা নাই, সব উপজেলা হয়ে গেছে। হুম সব এখন থানা বলতে পুলিশের থানাকে বোঝায়, আর ডিস্ট্রিক্টের ছোট ইউনিটকে আমরা উপজেলা আমরা বলে থাকি, হ্যাঁ, সাব ডিস্ট্রিক্ট বলে থাকি। তো তাহলে থানা জিনিসটা এখন কোথায় আছে? থানাটা কেন বলেছি? থানা কিন্তু এখনো আছে। কোথায় আছে তোমাকে বলতে পারবা? অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের ইউনিট হিসেবে থানা এখনো রয়ে গেছে কোথাও। হ্যাঁ, আচ্ছা, হয়তো তোমরা বলতে পারবে না। কোন কোন জেলায় এখনো একটা দুটো এরকম ছোট ছোট থানা রয়ে গেছে, একটা উপজেলাকে 2টা থানায় ভাগ করা আছে কাজের সুবিধার জন্য। যেমন আহ, আমার এই মুহূর্তে মনে আসতেছে সুনামগঞ্জ জেলা। এখানে সুনামগঞ্জের কেউ কি আছো? সুনামগঞ্জ জেলার এনিওয়ান ফ্রম সুনামগঞ্জ? না, মনে হচ্ছে না। সুনামগঞ্জ জেলার ধর্মপাশা নামে একটা উপজেলা আছে। সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার 2টো থানা, একটা হচ্ছে ধর্মপাশা আর একটা হচ্ছে মধ্যনগর। হ্যাঁ, এরকম অনেক কিছু কিছু এরকম থানা আছে, কিন্তু আমাদের ইউনিট লেভেলের যে থানাগুলো এগুলো হচ্ছে মূলত বড় মেট্রোপলিটন সিটি এরিয়া যেগুলো রয়েছে ঢাকা এবং চিটাগাং, সেই মেট্রোপলিটন সিটিগুলি অনেকগুলি বেশ কিছু থানায় ভাগ করা হয়েছে কিন্তু। হ্যাঁ, তুমি ঢাকা চিটাগাং অন্যান্য মেট্রোপলিটন, যেমন ঢাকা মেট্রোপলিটন সিটিতে প্রায় 18টা থানা আছে, নাকি 21টা আছে। হ্যাঁ, কাজেই ওই প্রত্যেকটা থানাকে ডিএ এর একটা করে উপজেলা ইউনিট হিসেবে চিন্তা করা হয় ওখানে, প্রত্যেকটা থানাকে। এরকম চিটাগাং এরকম রয়েছে, থানা রয়েছে, আহ, আহ, চিটাগাং মেট্রোপলিটন সিটি কর্পোরেশনের বা মেট্রোপলিটন সিটির আন্ডারে এরকম। এই জন্য থানাটা কিন্তু একটা ইউনিট হিসেবে রয়ে গেছে। আর হচ্ছে ব্লক লেভেল, যে ব্লক পর্যায়ে যে কাজ করা হয় কৃষকদের লেভেল যেটা রয়েছে, বা ইউনিয়ন বা ব্লক লেভেল। তো আগে যে জিনিস ছিল ডিসেন্ট্রালাইজেশন, মূল কথা হচ্ছে আগে এক্সটেনশন কাজটি ন্যাশনাল লেভেল বা রিজিওনাল লেভেলে ডেভেলপ করা হতো। এখন বলা হচ্ছে না, এক্সটেনশন কাজের ডেভেলপমেন্টটা মূলত হবে ব্লক লেভেল বা কৃষক পর্যায়ে, এবং এটাকে রিফাইন করে একটি উপজেলার টোটাল এক্সটেনশন প্ল্যান তৈরি করা হবে ইউনিট লেভেলে। এটা হচ্ছে এখন রিভাইজ এক্সটেনশন অ্যাপ্রোচের মূল কথা। আচ্ছা, সেকেন্ড প্রিন্সিপাল, আচ্ছা এটা তো আমি বলেছি, এই জিনিসটা আমি বলেছি, অসুবিধা নাই, তোমরা দেখে নিও। সেকেন্ড হচ্ছে টার্গেটিং। বিভিন্ন ক্যাটাগরি অফ ফার্মারকে এখানে টার্গেট করা হয়। যেমন কিছু উদাহরণ আমরা দেই, যেমন কিছু কিছু উইমেন ফার্মার, হুম এবং আদার উইমেন ফার্মার্স, রুরাল ইউথ যারা রয়েছে, স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার, লার্জ অ্যান্ড মিডিয়াম ফার্মার, ল্যান্ডলেস ফার্মার। হ্যাঁ, তো এরকম বিভিন্ন ধরনের ফার্মার ক্যাটাগরিকে স্পেশাল ক্লায়েন্ট গ্রুপ, যেমন ট্রাইবাল, এথনিক, চর এরিয়া, ওইরকম, হ্যাঁ, ওইরকম ফার্মারদেরকে নেওয়া হয়। ট্রাইবাল, এথনিক, চর এরিয়া, এরকম এরকম নেওয়া হয়। তো আমাদের আহ, আহ, এখন টার্গেটিংটাকে, এখানে একটা কথা আমরা বলেছি, 1 মিনিট, হ্যাঁ, এখানে একটা কথা আছে, তোমাদের কাছে হয়তো ক্লিয়ার না যে স্যার আসলে স্মল এবং মার্জিনাল ফার্মার বলতে কাদেরকে মিন করছে, লার্জ এবং মিডিয়াম ফার্মার বলতে কাকে মিন করছে। হুম এই ডেফিনেশনটা আমরা একটু জেনে নেই। হ্যাঁ, আমাদের ফার্ম হাউসহোল্ড বেশি ল্যান্ডলেস হাউসহোল্ড বা ল্যান্ডলেস ফার্মার বলা হয় যাদের জমির পরিমাণ 0.02 হেক্টর নিচে আছে। 0.02 হেক্টর, এটা হয়তো তোমরা এই মুহূর্তে বুঝতে পারবে না। সহজ ভাষায় 5%। যাদের জমির পরিমাণ 5% বা তার নিচে রয়েছে, সেই সকল কৃষকদেরকে আমরা বলি ল্যান্ডলেস হাউসহোল্ড, বা তাদের
5% নিচে তাদেরকে আমরা বলি ল্যান্ডলেস হাউসহোল্ড বা একেবারে অল্প জমি। আর মার্জিনাল হাউসহোল্ড যারা দিনে আনে দিনে খায় তাদের জমির পরিমাণ 0.02 হেক্টর থেকে 0.2 হেক্টর বা আমাদের 50 ডেসিমেল পর্যন্ত ল্যান্ড যাদের রয়েছে, 50 ডেসিমেল পর্যন্ত ল্যান্ড যাদের রয়েছে, 50 ডেসিমেল বা অর্ধেক একর যাদের ল্যান্ড রয়েছে, এটা হিসাবটা বুঝতে পারবো। মোটামুটি আমাদের 2.5 একরে আমাদের 1 হেক্টর হয়। কাজেই ওকে, এটা তো যাদের জমির পরিমাণ 0.02 থেকে 0.2 হেক্টর পর্যন্ত রয়েছে বা 5% থেকে 50% পর্যন্ত রয়েছে তাদেরকে আমরা বলি মার্জিনাল হাউসহোল্ড। আর স্মল হাউসহোল্ড বলি যাদের জমির পরিমাণ 0.2 থেকে 1 হেক্টর পরিমাণ রয়েছে, অর্থাৎ 50 ডেসিমেল থেকে প্রায় আমাদের 250 ডেসিমেল পর্যন্ত রয়েছে যাদের, তাদেরকে আমরা বলি স্মল হাউসহোল্ড বা ছোট ফার্মার। আর যাদের জমির পরিমাণ 1 থেকে 3 হেক্টর পর্যন্ত রয়েছে তাদেরকে আমরা বলি মাঝারি ফার্মার। আর যাদের জমির পরিমাণ 3 হেক্টর বা 7.5 একরের বেশি আছে তাদেরকে আমরা বলি লার্জ ফার্মার। তো এখন কিন্তু বাংলাদেশে লার্জ ফার্মার কিন্তু খুব কম, 1%-এরও নিচে, এবং যারা আছে তাদের অনেকে অ্যাবসেন্টি ফার্মার। আমাদের দেশের মূলত ফার্মাররা বেশি হচ্ছে ল্যান্ডলেস এবং মার্জিনাল এখন, এবং তারপর স্মল। 80%-এর উপরে ফার্মার হচ্ছে প্রথম 3 ক্যাটাগরির। হ্যাঁ, তারপরে হচ্ছে মিডিয়াম এবং লার্জ ফার্মার যাদের পরিমাণ 20%-এর নিচে হবে। কাজে আমাদের ফার্মারদের মূল অংশ কিন্তু আমাদের ল্যান্ডলেস, মার্জিনাল এবং স্মল গ্রুপগুলি। এবং ল্যান্ডলেস ফার্মারদের একটি এবং ল্যান্ডলেস এবং মার্জিনাল ফার্মারদের একটি বড় অংশ কিন্তু এখন শেয়ার ক্রপার বা বর্গা চাষী। যেমন তারা নিজেদের জমিতে তাদের কুলায় না, কাজে অন্যান্য যে সকল বড় ফার্মার রয়েছে বা অন্য জমির মালিকরা রয়েছে যারা কৃষি কাজ করেন না, তাদের কাছ থেকে জমি তারা চুক্তিতে নিয়ে তারা চাষ করেন। এইটা হচ্ছে একটা বড় গ্রুপ। কাজে এই গ্রুপগুলিতে এক্সটেনশন কাজটি গুরুত্বের সাথে করতে হবে। এটা হচ্ছে টার্গেটের মূল উদ্দেশ্য। আমি জাস্ট পরিচয় করার জন্য যে কাদেরকে কোন ফার্মার বলা হয়। তোমার কাছে এই পিকচারটা যখন ক্লিয়ার থাকবে তখন একটু চোখ বুঝে তখন আন্দাজ করতে পারবা কাদেরকে আমরা কি ধরনের ফার্মার বলবো। আদারওয়াইজ এটা নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হবে। বিতর্ক এড়ানোর জন্য আমরা এই সিস্টেমটা করে রেখেছি। ওকে, ফার্মারদের নিড বেসড রেসপন্স করা হয়। সেটা কিরকম? ডিএইর অনেক ধরনের আমাদের ফার্মারদের নিড বেসড রেসপন্স করার জন্য ফার্মারদের নিডকে অ্যাসেসমেন্ট করা হয়। ফার্মার ইনফরমেশন নিড অ্যাসেসমেন্ট, এটা ডিএই প্রথম করে, তারপর সেই অনুযায়ী এক্সটেনশন কাজ করে থাকে। এই ফার্মার ইনফরমেশন নিড অ্যাসেসমেন্ট বা ফিনা, এই কাজটি কিভাবে করা হয় এটি আমরা যখন ফাইনাল ইয়ারে তোমাদেরকে পড়াবো বা তোমরা যখন ফাইনাল ইয়ারে পড়বা তখন এটা জানতে পারবা, কারণ আমরা এটা দিয়ে আমাদের ক্লাস শুরু করি তখন। এবং ফার্মারদের নিড যখন আইডেন্টিফাই করা হয় তখন তাদের জন্য স্পেসিফিক অ্যাক্টিভিটিগুলিকে ডিজাইন করা সহজ হয়। তো ফার্মারদের নিড সম্পর্কে ডিএই কিভাবে জানে, এখানে কিছু কথা। এসএও ডায়েরি, প্রবলেম সেন্সাস করা হয় পিআরএ, কনসালটেশন আদার অর্গানাইজেশন, এই 4 ধরনের রয়েছে। এটা তোমরা দেখে নিও। 4 নম্বর আমাদের এলিমেন্ট হচ্ছে বা প্রিন্সিপাল হচ্ছে ইউজিং এ রেঞ্জ অফ এক্সটেনশন মেথড। এক্সটেনশনের জন্য অনেকগুলি একটি মানে মানে অনেকগুলি এক্সটেনশন মেথড রয়েছে, তার মাঝে অ্যাপ্রোপ্রিয়েট লেভেলে এক্সটেনশন মেথডকে আমার তৈরি করা। হ্যাঁ, তোমরা কি অনেকেই চ্যাটে দেখা যাচ্ছে নাম দিচ্ছ, এটা কেন করছো এই কাজটা? চ্যাট বক্সে আমি অনেকের নাম দেখছি, অনেকেরই মানে আইডি দেখছি। আমি তো চ্যাট বক্সে আইডি দেওয়ার জন্য তোমাকে বলি নাই, এটা তো আগেও বলছি। আমি যখন বলবো তখন তোমরা দিবা। হ্যাঁ, এখন দেওয়া অর্থহীন। রেঞ্জ অফ এক্সটেনশন মেথড রয়েছে। আজকে আমরা ক্লাস শেষ করে দেবো, কাজেই বেশি যন্ত্রণার মধ্যে যাওয়ার দরকার নাই। হ্যাঁ, মাস মিডিয়া, একটি হচ্ছে মাস মিডিয়া গণমাধ্যম, তারপর হচ্ছে ফোক মিডিয়া,
গ্রামীণ জনগণের যেমন যে বাউল গান, তারপর জারি গান, এইগুলো হচ্ছে ফোক মিডিয়া। এগ্রিকালচার ফেয়ার, গ্রুপ মেথডস, ইন্ডিভিজুয়াল মেথড, এইভাবে আমরা অনেক সময় ভাগ করে থাকি। যদিও আমরা গঠনগত দিক থেকে আমরা মানে ইন্ডিভিজুয়াল মেথড, গ্রুপ মেথড, মাস মেথড ভাগ করেছিলাম, কিন্তু এইভাবে আমরা এক্সটেনশন মেথডকে এগুলিকে ভাগ করে কখন কোন মেথড কোথায় কাজ করবে সেই মেথডগুলি বের করি। হ্যাঁ, এইগুলির ভিতরে সবগুলি, এগুলির ভিতরে তোমার ট্রেনিং আছে, ফার্ম এন্ড হোম ভিজিট আছে, গ্রুপ ডিসকাশন আছে, তারপর রেজাল্ট ডেমনস্ট্রেশন আছে, মেথড ডেমনস্ট্রেশন আছে, ফার্মার ফিল্ড ডে আছে, ফার্মার রেলে আছে, সবই এখানে রয়ে গেছে এগুলির ভিতরে। হ্যাঁ, তারপরে আইসিটি বেস এক্সটেনশন বা ই কৃষি, এটার দিকে এখন গুরুত্ব দেওয়া হচ্ছে। হুম, আইসিটি, এই এই মেথডগুলির মধ্যে কৃষকদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট মেথডগুলিকে সিলেক্ট করে তাদের মাঝে সম্প্রসারণ কাজ করা হয়। এটা হচ্ছে ইউজিং অফ গ্রুপ অফ এক্সটেনশন মেথডস। আর এটা কমনলি এটা তোমরা দেখে নিও যে আমি বলেছি যে এগুলো সবই আছে। হুম, সবই আছে, এটা মেথডগুলি সবই আছে, এখানে আমরা যাচ্ছি না। ওয়ার্কিং উইথ গ্রুপ আমরা অলরেডি কিছু আলাপ করেছি যে এখন ইন্ডিভিজুয়াল কৃষকদের সাথে মানে কাজ না করে গ্রুপগুলির সাথে দিয়ে কাজ করার চেষ্টা করছে এবং সেইভাবে গ্রুপগুলি তৈরি করা হচ্ছে। তবে ইন্ডিভিজুয়াল কন্ট্রাক্ট গুলিও আমাদের কিন্তু রয়ে গেছে। তারপর এখানে আমি একটু কুইক যাচ্ছি কিভাবে গ্রুপগুলিকে মানে কাজ করা হয়, তার বেসিক প্রিন্সিপাল গুলি এখানে বলা আছে। তারপর ওকে, এই পাঁচটি আমাদের শেষে ফাইনাল কমেন্ট। হ্যাঁ, এই রিভাইজ এক্সটেনশন অ্যাপ্রোচ বিভিন্ন অ্যাপ্রোচ এবং বিশেষ গ্রুপ অ্যাপ্রোচ থেকে অনেকগুলি এলিমেন্টকে তারা নিয়েছে এবং টিএনবির ট্রেনিং এন্ড ভিজিট অ্যাপ্রোচের মূল জায়গাগুলি যেমন যে ব্লক, হ্যাঁ, ব্লক সুপারভাইজার, হ্যাঁ, তারপর ট্রেনিং, হ্যাঁ, ইম্প্যাক্ট পয়েন্ট, এই জিনিসগুলিকে ধরে রেখেছে। গ্রুপ লেভেল প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট, এটা দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এটা হচ্ছে কিন্তু মূল কথা আমাদের রিভাইজ এক্সটেনশন অ্যাপ্রোচের। তোমরা যখন বেসিক মেটেরিয়ালে যাবা তখন এটা সম্পর্কে একটু জানতে পারবা। তো এই কথাগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে নোটগুলো কিন্তু তৈরি করতে হবে। এবং ফর ইউর রেফারেন্স আমরা তিনটি রেফারেন্স তোমাদেরকে দিব। এর মাঝে একটি রেফারেন্স হচ্ছে 1985 সালের, যেটি মডেল রেফারেন্স হচ্ছে এগ্রিকালচার এক্সটেনশন ম্যানুয়াল ট্রেনিং এন্ড ভিজিট সিস্টেম। এই রেফারেন্সে ট্রেনিং এন্ড ভিজিট সিস্টেম কুমিল্লা মডেল সম্পর্কে অনেক কথাবার্তা আছে। একটু স্পেসিফিক লিখে দেই। জাস্ট জানার জন্য, এটা তোমরা অনলাইনে পাবা, আমি তোমাকে শেয়ার করার চেষ্টা করব দুদিনের মধ্যেই। তারপর এটা আমাদের এনএ এনএ নায়েব এবং আর এর উপর কথাবার্তার জন্য রয়েছে, এবং সর্বশেষ যেটি রয়েছে আপডেটেড ভার্সন ডি 2018 সালে একই এক্সটেনশন ম্যানুয়ালটাকে তারা নতুন করে ডেভেলপ করেছে, ডিপার্টমেন্ট এগ্রিকালচার এক্সটেনশন। সেটাও অনলাইনে ভার্সনটা পাওয়া যাবে, আমি তোমাদেরকে শেয়ার করবো, অসুবিধা নাই। এই হচ্ছে আমাদের মূল রেফারেন্স, যে রেফারেন্সের উপর বেস করে আমরা যাব। ওকে, আমাদের ক্লাস মোটামুটি শেষ, আমরা শেষ করেছি। এখন তোমাদেরকে জাস্ট আমরা 5 মিনিট আরেকটু সময় নিয়ে তারপর আরেকটু কাজ তোমাদেরকে দিব এই ক্লাসের মধ্যেই। এটি হচ্ছে তোমরা ইতিমধ্যে হয়তো শুনেছো, তোমরা এখন যেভাবে আছো সেইভাবে তোমাদের ক্লাস টেস্ট গুলি নেওয়ার জন্য আমরা এখন প্ল্যান করছি। অর্থাৎ বাড়িতে বসে তোমাদেরকে ক্লাস টেস্ট গুলি দিতে হবে। এখন প্রথম কথা হচ্ছে ক্লাস টেস্ট দেওয়ার জন্য আমি মেটেরিয়াল গুলি তোমাদের কাছে পৌঁছে দিব। আমার যে মেটেরিয়াল গুলি, হ্যাঁ, সেই মেটেরিয়াল গুলি আমি তোমাদের ইমেল ইনভাইট করে তোমাদেরকে পৌঁছে দিতে চাই। সেটা আমি তোমাদেরকে দেখবো। তোমরা তো অনেকে ইয়া দিয়েছো না, আমাকে অ্যাসাইনমেন্ট দিয়েছো না ইমেলে? জি স্যার। হ্যাঁ, তাহলে আমি তোমাদেরকে কয়েকজনের ইমেলে আমি তোমাদেরকে মানে লিঙ্ক করে দিতে পারবো। তোমরা গুগল আমার যে ড্রাইভ আছে সেখান থেকে নিয়ে নিতে পারবা। হ্যাঁ,
আর সেকেন্ড হচ্ছে তোমাদের ক্লাস টেস্ট। তোমাদের আমি যেটা বুঝতে পারছি এখন মতো ইউনিভার্সিটি প্ল্যান হচ্ছে তোমাদের 20 নম্বরের যে ক্লাস টেস্ট সেটা আমি নিব। ইউজুয়ালি নর্মালি আমি 10 নম্বর নিব এবং সোনিয়া শেলি মডেল ম্যাডাম সে হচ্ছে 10 নম্বরের নেবে। তো সে কাজে তোমাদেরকে এখানে যেটা করতে হবে, দুইজন টিচারের ক্লাস টেস্ট হয়তো তোমাদেরকে আলাদা করে দেওয়ার লাগতে পারে, কারণ সে তার মতো করে নেবে। এখন ক্লাস টেস্টটা আমরা কিভাবে নিব আমাদের ডিপার্টমেন্টে, আমরা সামনে একটা সিদ্ধান্ত জানিয়ে দেবো। আমরা হয়তো একইভাবে সব ক্লাস টেস্ট গুলো নিব, একই সিস্টেমে। কোন কোন টিচার হয়তো তোমাদেরকে ক্লাস টেস্টের ব্যাপারে সাদা কথা বলা শুরু বলেছে। হ্যাঁ, না স্যার, আমাদেরকে তো বলা হয়েছে যে এখন শুধু ক্লাস হবে, তারপরে হ্যাঁ। যখন ক্যাম্পাস খুলবে তখন 1 মাস টাইম নিয়ে প্র্যাকটিক্যাল প্লাস ক্লাস টেস্ট ওগুলো হয়ে তারপরে ফাইনাল আচ্ছা, এখন পরীক্ষা। এখন যেটা হবে সামনে, তোমাদের ক্লাস টেস্ট গুলো আমরা অনলাইনে নিয়ে নিব। কাজে তোমাদেরকে পড়াশোনা করতে হবে এখন। আর প্র্যাকটিক্যাল যতদূর সম্ভব সেটাও কিন্তু অনলাইনে আমরা নিয়ে নিব। হুম। আহ, কাজেই তোমাদের ক্লাস টেস্ট গুলো আমরা নিয়ে নিব। এখন ক্লাস টেস্ট নেওয়ার বিভিন্ন পদ্ধতি আছে। তোমাদের আজকে অ্যাটেন্ডেন্সটা এখন আমরা কিভাবে নিব আমি বলি। একটা হচ্ছে আমি তোমাদেরকে প্রশ্ন পাঠিয়ে দিতে পারি। হ্যাঁ, রিটেন ক্লাস টেস্ট হতে পারে, প্রশ্ন পাঠিয়ে দিতে পারি, সেটার উপরে তোমরা ক্লাস টেস্ট দিতে পারো। আরেকটি হচ্ছে আমি তোমাদেরকে গুগল ফর্মে এমসিকিউ দিতে পারি, সেটার মাধ্যমে তোমরা পরীক্ষাটা দিতে পারো। আরেকটা হচ্ছে তোমাদেরকে আমরা আহ, কিছু কিছু ছোট ছোট অ্যাসাইনমেন্ট দিতে পারি ইন্ডিভিজুয়াল, সেই অ্যাসাইনমেন্টের বেছে নিতে পারো। অথবা আরেকটা হতে পারে আমরা ভাইবা ভসি মাধ্যমে আমরা ক্লাস টেস্টটা নিয়ে নিতে পারি। হ্যাঁ, এখন তোমরা একটু সবাই রেসপন্স করো, দিস ইজ ইউর অ্যাটেন্ডেন্স। এখান থেকে 5 মিনিট সময়ের মধ্যে ক্লাসও শেষ হয়ে যাবে তখন। এখন 9:53 বাজে। তোমরা কি ফরম্যাটে ক্লাস টেস্টটা দিতে চাও, তোমার নিজস্ব মতামতটা আমাকে এখানে দাও। কি ফরম্যাটে তুমি ক্লাস টেস্টটা দিতে চাও? ওকে। স্যার আমাদের তো সামনাসামনি হলেই ভালো হতো না, স্যার, কারণ আমাকে মুখে পরীক্ষা। বলার দরকার নাই, ইউ রাইট ইট ইন ইউর চ্যাট বক্স। হ্যাঁ। স্যার 9 মাস ধরে স্যার বাসায় বসে এখন স্যার মানসিক অবস্থা এক একজনের স্যার খুব খারাপ। হ্যাঁ, এর মধ্যে স্যার পরীক্ষা স্যার। শোনো, এই এই পলিসির ডিসিশনটা কিন্তু আমি দিতে পারবো না। এই পলিসি ডিসিশনটার জন্য তোমাদেরকে ডিন স্যারের সাথে কথা বলতে হবে। হুম। তোমাদের সিআর যারা আছে তাদের সাথে ডিন স্যারের মনে হয় কিছু কিছু মিটিং হয়েছে। আমাদেরকে ইউনিভার্সিটি যদি বলে যে তুমি ক্লাস টেস্ট নাও, আমি ক্লাস টেস্ট নিবো। হ্যাঁ, এটা কিন্তু আমি কিন্তু এটা পারি না। আমাকে তো একটা, আমি যদি চাকরি করি আমাকে কিন্তু চাকরির নিয়ম অনুযায়ী চলতে হয়, তাই না? আর 9 মাস যাবত বসে তো ঠিকই আছে, বুঝতে পারছি মানসিক অবস্থা খারাপ, কিন্তু এখন কিছু কিছু পড়াশোনা না করলে মানসিক অবস্থা আরো খারাপ হতে থাকবে। হুম। স্যার, হ্যাঁ, বলো। আমাদের তো 3 টুর ক্লাস শুরু হয়ে যাচ্ছে 3 তারিখ থেকে স্যার, তাহলে হ্যাঁ, কি আমরা এর মধ্যে এক্সাম কিভাবে দিব স্যার? না, এক্সাম সময় করে দিতে হবে। হুম। আমরা আহ, এখন সমস্ত কিছু কিন্তু এক ধরনের, আমি একেবারে ফ্র্যাঙ্কলি বলি, এক ধরনের গুজামিলের মাধ্যমে চলতেছে এখন। স্যার আমাদের বেটার স্যার ক্যাম্পাস খুললে ক্লাস টেস্টটা নেওয়া স্যার, আমাদের অনেক নেট প্রবলেম স্যার, মাঠের মধ্যে যেহেতু আর ক্লাস হ্যাঁ, টেস্ট স্যার। তো মানে এখন এটা হচ্ছে কি জানো, আমিও তাই মনে করি। হ্যাঁ। স্যার এটা আমাদের তোমরা- অনেক ডিফিকাল্ট হয়ে যায় স্যার। না, স্যার ঠিক আছে। আমরা সবাই অনলাইন ক্লাস খুললে আমরা ক্লাস টেস্ট যাক, মানে তোমাদের ইউনিভার্সিটি মতামত ওপেন গুলো হলে এখানে ক্লাস। দাও, তারপরে আমরা দেখছি। আর হচ্ছে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এই ব্যাপারে তোমাদের যে মানে সিআররা রয়েছে তারা সবাই একসাথে হয়ে ডিন স্যারের সাথে কথা বলো। জি হ্যাঁ, স্যার। তোমরা মনে হয় একটা জুম মিটিং করে, এখানে সিআর আছে না? হুম। আহ, তোমরা বেটার হচ্ছে ডিন স্যারের সাথে তোমরা এটা নিয়ে কথা বলো। হ্যাঁ। আহ, আহ, এবং শুধু তোমরা না, সমস্ত ফ্যাকাল্টি গুলি তাদের কনসার্ন ডিন স্যারের সাথে কথা বলার জন্য। যেমন ধরো, রহিম স্যারের সাথে তুমি বেশিক্ষণ কথা বলে পারবা না। হুম। আগের ডিন স্যার হাসিম স্যার বা জহির স্যার, ওনারা যতটুকু কথা শুনতেন, রহিম স্যার কিন্তু এত কথা শুনতে চান না। হ্যাঁ। কাজেই তোমাদের চাপটা শুধু আমাদের এগ্রিকালচার ফ্যাকাল্টির ডিন না, আদার ফ্যাকাল্টির ডিনদেরকেও প্রেসার দিয়ে তোমাদেরকে সেটা কিন্তু মানে করতে হবে। আমি ব্যক্তিগত মনে করি এইভাবে ক্লাস টেস্ট নিলে তোমাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। হুম। কাজেই আমি চাই তোমরা ক্যাম্পাসে এসে ক্লাস টেস্ট দাও। হ্যাঁ। এখন এরপরেও যদি ইউনিভার্সিটি মনে করে যে না, আমাদের একটা হ্যাপ হাজার তৈরি হবে, আমরা কোনো না কোনো ভাবে ক্লাস টেস্ট নিয়ে নেব, আমি তোমাদের বলি ব্যক্তিগতভাবে ভাইস চ্যান্সেলর স্যার কিন্তু এটা চাচ্ছেন যে ক্লাস টেস্ট আমরা কোনো না কোনো ভাবে নিয়ে নেই। হুম। কাজে তোমরা কিন্তু স্ট্রং প্রেসার তোমাদের যেখানে আছো কিন্তু এখন ভার্চুয়াল জগৎ, সেই ভার্চুয়াল জগতের মতো তোমাদেরকে পার্টিসিপেট করে মতামত জানিয়ে দিতে হবে। আর সেকেন্ডলি, ক্যাম্পাসে কিন্তু এই মুহূর্তে কিছু ছাত্র আছে। হুম।
এই মুহূর্তে কাজেই তোমাদের কেউ কেউ হয়তো ক্যাম্পাসে থাকতেও পারো, আমি জানি না আছে কিনা। সো তোমরা সরাসরি কথা বলতে পারো এই বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, তবে এই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে কথা বলে লাভ নাই। মতামতটা ডিন লেভেলে হচ্ছে ডিসিশনগুলি, কাজে ডিন স্যার লেভেল এবং ভাইস চ্যান্সেলর লেভেলে, এবং তোমাদের যিনি ছাত্র বিষয়ক উপদেষ্টা ডক্টর জাকিরের সাথে কথা বলে তোমাদেরকে এগুলো সলভ করতে হবে। ঠিক আছে? তো আমার মতামত এটুকুই। আমিও ব্যক্তিগত মনে করি যে ক্লাস টেস্ট পরে হলো অসুবিধা হচ্ছে অনেকগুলি ক্লাস টেস্ট এবং ক্লাস ক্যাম্পাসে একসাথে নিলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আমরা যদি কিছু কিছু পরীক্ষা এখনো নিয়ে নিতে পারতাম, আমরা কিন্তু আমাদের এখন যে অনেকটা ফ্রি সময় আছে, সে ফ্রি সময়ের মধ্যে আমরা এগুলো দেখে ফেলতে পারতাম। এনিওয়ে, সিদ্ধান্তটা তোমার এবং কর্তৃপক্ষের। তবে এই সিদ্ধান্তের ব্যাপারে এই সপ্তাহেই তোমরা যোগাযোগ করো, এবং শুধু এগ্রিকালচার ফ্যাকাল্টি না, অল ফ্যাকাল্টি ডিন স্যারের সাথে কথা বলো, ছাত্র বিষয়ক উপদেষ্টা জাকির স্যারের সাথে তোমরা কথা বলো। হি ইজ ভেরি স্টুডেন্ট ফ্রেন্ডলি টিচার, সে তোমাদেরকে এই ব্যাপারে হেল্প করতে পারবে। প্লাস যদি তোমরা পারো ভিসি এবং প্রো ভিসি স্যারের সাথে কথা বলো। বিশেষ করে এনিম্যাল হাজবেন্ডারি ফ্যাকাল্টির স্টুডেন্টরা প্রো ভিসি স্যারের খুব ঘনিষ্ঠ, তারা তার সাথে সরাসরি কথা বলতে পারে। তো এনিওয়ে, তোমাদের সাথে আমার ক্লাস শেষ হয়ে গেল। আমি জানি না ভার্চুয়াল ক্লাস যে নিলাম তোমাদের কেমন লেগেছে। তোমাদেরকে আমরা মুখে দেখতে পাচ্ছি না, সামনে কিছু কিছু রেসপন্স নিয়েছি, তো আমার কাছে খুব খারাপ লাগেনি। আমরা ভার্চুয়াল ক্লাস অনেক সময় নিয়ে থাকি। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং ক্যাম্পাসে সুস্থ মতে ফিরে আসো। আমি আশা করছি মার্চের পরে তোমাদের ক্যাম্পাস খুলে যাবে, যখন তোমাদের সাথে আমাদের আবার দেখা হবে এবং আমরা বাকি জিনিসগুলি শেষ করতে পারবো, এটি আমরা আশা করছি। এবং তোমাদের পরের ক্লাস সময় হয়ে গেছে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। এখন যারা লিখেছো সবাই লিভ দিয়ে নিতে পারো এখান থেকে। সবাই ভালো, ওকে। তোমার